আমি দীর্ঘ ৩৭ বছর যাবৎ জাতীয়তাবাদী দল করেছি। আমি ওই দল থেকে মোটামুটি চলে আসছি এবং আশা করছি আমি ইসলামী দল অর্থাৎ আপনার জামাতের সাথে আমি ইতিমধ্যে সংযুক্ত হয়েছি। সেই সময় একটু প্রেক্ষাপট অন্যরকম ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে রাজনীতি করেছেন, কিন্তু শেষ সময়ে এসে যখন জুলাই বিপ্লব গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পায়, আমি একটি কথা পিছনের কথা বলতে চাই। আমাকে একটু কাইন্ডলি 5 মিনিট সময় দেন। পিছনের কথা হলো, আমরা যেই 71 সালের স্বাধীনতার কথা বলি, সেই স্বাধীনতা কেবলমাত্র আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম। এরপরে 24-এর গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব বাংলাদেশের এই জীবনের মধ্যে, বাংলাদেশের জীবনের মধ্যে এই প্রথম একটা বিপ্লব হয়েছে। সেটা 24-এ বিপ্লব, 24 সালের যে বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, সেই বিপ্লব পূর্ণভাবে স্বাধীনতা পেয়েছে। কিন্তু সেই স্বাধীনতা যখন আমি যেই দল করি, সেই দলই ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং কলঙ্কিত করার চেষ্টা করছে। ভারত বিরোধী রাজনীতি এদেশে আমাদের জন্য দরকার। আমরা মুসলমানদের একটি দল থাকবে, সেটাও ইসলামিক দল। সেই ইসলামিক দল সারা বিশ্বে যত অমুসলিম আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা সেই সেন্টিমেন্ট চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামিক সেন্টিমেন্ট রক্ষার জন্য আমরা একত্রবদ্ধ হয়ে আমরা সেভাবে কাজ করব। সেই উদ্দেশ্যেই আমি ওই দল থেকে মোটামুটি চলে আসছি এবং আশা করছি আমি ইসলামী দল অর্থাৎ আপনার জামাতের সাথে আমি ইতিমধ্যে সংযুক্ত হয়েছি। তো আমি নির্বাচনের ব্যাপারে দুটি কথা বলবো। 1995 সালে আমি ঢাকা বারের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, নির্বাচিত হয়েছিলাম সুপ্রিম কোর্ট বারে বিএনপির প্যানেল থেকে, এবং এই 2019 সালে আমি সেক্রেটারি বিদ্রোহী ক্যান্ডিডেট ছিলাম, মাহাবুদ্দিন খোকন, যে বর্তমান যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তার সাথে আমি ভোট চাই নাই। তো আমি ভোট পেয়েছিলাম প্রায় 400-র মতো, কিন্তু আমার ভোট নষ্ট করে শেষ পর্যন্ত 79 ভোট আমাকে দেখায়, 89 ভোট আমাকে দেখাইছে। যাই হোক, আমি ভোট চাই নাই কার কাছে। এরপরে আমি 2022 সালে আমি নির্বাচন করেছি বিএনপির প্যানেল থেকে। সেই নির্বাচনে আমি টপ ক্যান্ডিডেট ছিলাম, সবাই জানে, বাট আমার দলের লোকরাই আমাকে হারাইছে। যাই হোক, আমি কথা আর বাড়াবো না। আমি একটি কথা বলতে চাই, আমাদের এই যে 11 দলের একসাথে মিলে একটা যদি করা হইতো, প্যানেল করা হইতো, সেই ক্ষেত্রে অনেক শক্তিশালী ভূমিকা ছিল। আমাদের ভোটার সবই বিএনপি আর সবই জামাত করে না। অনেক ভোটার আছে, নিরপেক্ষ ভোটার, যারা জুলাইয়ের যে গণ আন্দোলনে যারা শরিক হয়েছে, সাধারণ মানুষ, অনেকেই জামাত করে না, অনেকেই বিএনপিও করে না। সেই লোকগুলি আপনার জাতীয় ইলেকশনে ভোট দিতে পারে নাই, ভোট দিছে, কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বর্তমান সরকারি দল নিয়ে গেছে। তো যে কারণে সেটা স্বীকারও করেছে ওই যে আপনার ওই রেজওয়ানা, আমাদের এই ছোটো বোন রেজওয়ানা, সে স্বীকার করেছে। আরও অনেক কিছুই আমরা দেখেছি। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে হয়েছে, সেখানে জামাত, একটু কাইন্ডলি একটু 2 মিনিট সময় দেন, জামাতি 11 দল কিন্তু ক্ষমতায় আসতো। সেখানে রেজওয়ানা একটা কঠিনভাবে পরিষ্কারভাবে বলছে যে আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। এই কারণটা কি? এই কারণটা আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি এবং দেখেছি, অনুধাবন করেছি, সেটা একটাই মাত্র কারণ, জামাত এবং 11 দল যেটা, এই 11 দল হলো ইসলামিক রাজনীতি করে। সেই ইসলামিক রাজনীতিটা কি? সেটা হলো কোরআনের রাজনীতি। কোরআনে আল্লাহর আইন, সে আইনে অনেক কিছু বিধিনিষেধ আছে, অনেক কিছুই দুনিয়ার থেকে একটু অন্যরকম এবং দুনিয়া বিরোধী, আখিরাতপন্থী, যে কারণে ওরা এখানে এই ধরনের গভর্নমেন্ট আসতে দিবে না। কারণ হলো পার্শ্ববর্তী যে ইসলাম বিরোধী রাষ্ট্র আছে, বা সারা বিশ্বে যারা ইসলামিক বিরোধী রাষ্ট্রগুলি পাওয়ারফুল, তারা বোধহয় এদেশে জঙ্গি নাটক সাজিয়ে আমাদের দেশটাকে নষ্ট করে ফেলবে। কশ্চিন কালেও না। এদেশের মুসলমান এত ভীতু না,
এদেশের মুসলমান অনেক শক্তিশালী, এদেশের মুসলমান অনেক মানে ত্যাগ তিতিক্ষা এবং কৌশল জানে, যে কারণে আমরা সেইভাবে আমরা করতে পারবো। এখন এই ইলেকশনে আমি একটা কথা বলি, এই যে ঢাকা বারের নির্বাচন, সেই নির্বাচনে এক বক্তা বলেছেন, আমি নিজেও দেখেছি, আমিও শুনেছি, আমি জানিও, কোনো অপরাধ আপনার সামনে ঘটলে আপনি সে অপরাধকে যদি প্রতিরোধ না করতে পারেন, প্রতিরোধ না করেন, তাইলে আপনি অপরাধী হয়ে যাচ্ছেন। যে কারণে ইলেকশনে আপনি ইলেকশন তো করবেনই, এবং সাথে প্রতিরোধ করার জন্য শক্তিশালী বাহিনী গঠন করে ওখানে ইলেকশন ইয়াতে থাকবেন, ক্যাম্পে থাকবেন, গণনার সময় থাকবেন, ইলেকশনের সময়, ইলেকশন পুশিং করার সময়, ভোট আনার ব্যাপারে সব সময় থাকবেন, এবং সেই ক্ষেত্রে স্ট্রং ভূমিকা পালন করবেন, কাউকে ভয় পাবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমি মনে করি আপনারা শক্তিশালী। আপনাদের ভিতরে কি আছে জানেন? আপনাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, এবং যে আল্লাহর ভয় করে, ঈমানের শক্তি যাদের আছে, তাদেরকে কেউই কিছু করতে পারে না। যে কারণে আপনারা এই আশা এইটাই আপনারা রাখবেন, এবং আপনারা হার দিতে আছে ইলেকশনে, কিন্তু আপনাকে সেই জিনিস প্রমাণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিম কোর্ট বারের যে এবারের নির্বাচন, এটা একটি সম্পূর্ণ পৃথক ধরনের নির্বাচন। জামাতে ইসলামীর পক্ষ থেকে এবারই পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনে যারা ক্যান্ডিডেট হচ্ছেন তুলনামূলক অন্যান্য প্যানেল থেকে ভালো ক্যান্ডিডেট। আমার বন্ধু আব্দুল বাদের সাহেব আগে সভাপতি ছিলেন, একজন হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, এবং সেক্রেটারি পদে যিনি রেজাউল করিম খন্দকার, উনার সাথে আমরা একসাথে কাজ করেছি। উনি একজন, এবং 10-11 বছর আগে উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওই কমিটিতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। উনার কাজের দক্ষতা এত গভীর যে বাস্তবে না দেখলে কেউ বুঝতে পারবে না। এবং তিনি অত্যন্ত নিরলস কাজ করা একজন লোক। তো এইরকম ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও যেন লোক দেখে ভোট দেওয়া যাবে না। আর যেখানে ঢাকা বারে যেরকম আছে, এটা স্ট্রং প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে, এরকম ছেড়ে দিলে তারা খালি শুধু জাল করছে এই কথা বললে হবে না। এখানে সংগ্রাম করতে হবে, প্রতিবাদ করতে হবে, সাথে সাথে অ্যাকশন নিতে হবে। নাহলে বুটে প্রতিবাদ যদি না করা হয়, তো এইভাবেই তারা চলে যাবে। জুলাই বিপ্লবের পরে এইরকম বুট জালিয়াতি করা কারো সাহস করা উচিত নয়। এই আগের সিলসিলা, আওয়ামী লীগের সিলসিলাতে এই বিএনপির সিলসিলা চলবে, এটা হতে দেওয়া যাবে না। এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। গণতন্ত্র আসে, বিচার, আমাদের প্রথম কথা হলো স্ট্রং বার না থাকলে স্ট্রং বিচার ব্যবস্থা থাকবে না। কারণ আইনের শাসন, গণতন্ত্র এবং বিচার ব্যবস্থা একে অন্যের সাথে পৃথক, একে অন্যের সাথে সম্পৃক্ত, পারস্পরিক সম্পৃক্তযুক্ত। এই জন্য আমাদের তো বুট পাইয়া সারলে, বাস্তব অভিজ্ঞতা কি, বুট পাইয়া সারলে সিনিয়র ব্রিফ আর সিন্ডিকেট নিয়ে দৌড়াদৌড়ি চুরে বারের কোনো স্বার্থ দেখা হয় না। আমি যদি মনে করি জামাতে ইসলামীর সদস্যরা যদি নির্বাচিত হয়, তারা প্রত্যেকের তারা বাস্তব অভিজ্ঞতা আছে। আমি নিজেও দেখেছি, ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তারা পাশ করার পরে খালি ব্রিফ নিয়ে দৌড়াদৌড়ি করেন না, বাস্তব মানুষের সমস্যা আছে কি না সেই সুটুকু খতিয়ে দেখেন। এবং তাই আমি সবাইকে, আবার অন্যান্য ক্যান্ডিডেটের ভালো ক্যান্ডিডেট সবাইকে ভোট দেন, এবং যাতে ভোট চুরি না হয় সেই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদমুখরভাবে থাকতে হবে। তাহলে সুষ্ঠু ভোট হবে, আমাদের ক্যান্ডিডেটরা সফল হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। নির্বাচনের পর নির্বাচন, আপনারা ট্যাক্সেস বারে নির্বাচন করেছেন। ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে 29-30 তারিখ। এখন নির্বাচন হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 13 এবং 14 তারিখ। এরপরে আবার বার কাউন্সিলের নির্বাচন। তবে বাংলাদেশে জন্মের পরে কোনো দল নির্বাচনকে ভয় পায়, এইটা প্রথমবারের মতো দেখলাম বর্তমান সরকারি দল। আর গণবিচ্ছিন্ন কোনো দল হয়, সেটাও আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে দেখলাম এই সরকারি দল। বক্তব্য অনেকে দিয়েছেন, সামনে দেবেন। আমি আসার পরে 2-3 জন বক্তব্য দিয়েছেন। বক্তব্যে একদম স্পষ্ট, জামাত ইসলামী তাদের সমর্থিত 11 দলীয় যে প্যানেল, এই প্রথমবারের মতো বাংলাদেশে নির্বাচন করছে। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, আগে ছিল ইসলামিক লয়ার্স কাউন্সিল, 2-3 জন প্রার্থী নিয়ে আমরা নির্বাচন করেছি। ঢাকা বারে বর্তমানে 35,000 উপরে সদস্য, সেইখানটা নির্বাচন হয়েছে। বিএনপির লোকেরা যে আনন্দে উদ্বেলিত হয়ে আছে তা নয়, তারা স্তিমিত হয়েছে, তারা চিন্তায় আছে।
বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কিভাবে 2627 ভোট জাজ কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পায়, এটা নিয়ে গবেষণা হচ্ছে এখন। বিএনপির লোকেরা আজকে কথাও বলেছে, প্রথম দিনের ম্যাক্সিমাম 90% ভোট বাংলাদেশ লয়ার্স কাউন্সিল পেয়েছে। এখান থেকে তারা চিন্তিত হয়ে দ্বিতীয় দিন 30 তারিখ তারা তাদের নীল নকশা নির্বাচন করেছে, যেটা সাক্ষী বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি জসিমউদ্দিন সরকার, তার সাথে আমরা ছিলাম। উনি সহ 9টা মব আমরা ওখানে থামিয়ে দিয়েছি। কয়জনকে আপনি থামাবেন? বিএনপি একটা কায়েমি স্বার্থবাদী দল, এই পর্যন্ত তাদের 15 জন সভাপতি 15 জন সম্পাদক কমপক্ষে আছে। এখানে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল জামাতের কয়জন সভাপতি সেক্রেটারি আছে? ভাঙ্গাচুরা কয়েকজন সিনিয়র সহসভাপতি 2-1 জন, আর কমিটির কয়েকজন সদস্য। তাই নিয়ে যে নির্বাচন ঢাকা আইনজীবী সমিতিতে করা হয়েছে, এটা আমি মনে করি আইনজীবীদের সহযোগিতা আর আল্লাহ সাহায্য ছাড়া কোনো কর্মী সম্ভব হয়নি। সেখানে যে কারচুপি জালিয়াতি হয়েছে, আমরা সেখান থেকে শিক্ষা নেব এবং সুপ্রিম কোর্টের নির্বাচনে আমরা যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারি, আমাদের প্যানেল একটা শ্রেষ্ঠ প্যানেল, ইনশাল্লাহ এই প্যানেল 13 এবং 14 তারিখ অবশ্যই নির্বাচিত হবে। কিন্তু ভূমিকা আপনাদের নিতে হবে। শেষ করছি আমি, যেখানেই আমরা যাই সেখানে বলে ভোট তোমাদেরকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত, ভোট রক্ষা করতে পারবে কিনা? আপনারা কি ভোট রক্ষা করার জন্য অঙ্গীকারাবদ্ধ? আপনারা বলেন। অবশ্যই আমরা অঙ্গীকারাবদ্ধ। এই 64 জেলার নির্বাচন হইল সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি নির্বাচন। এটা শুধু ঢাকা আইনজীবী সমিতি নয়, ট্যাক্সেস বার নয়। এজন্য আমি কেন্দ্র থেকে মহানগরী জেলায় জেলায় সকলকে বলবো, যেখানে আমাদের সদস্যরা আছে তাদেরকে আপনারা খবর দেন, আগামী 13-14 তারিখ জামাত ইসলামী সহ 11 দলীয় একজন ভোটার যেন অনুপস্থিত না হয়। বক্তব্য শেষ। এটিএম আজহার ভাই এখানে আছেন। যে বছর আমরা দাঁড়িয়েছিলাম, কামাল ভাই 3 ভোটে হেরেছিল, আমি 5 ভোটে হেরেছি। 30 জন রকম ভোট দিতে আসে নাই। যখন আমরা এটিএম আজহার ভাইকে বলছি, বলছে তাদের তালিকা দাও, তাদেরকে আমি ডাকবো, সেই কথা আমরা ভুলি নাই। অবশ্যই এখন অনেক লোক হয়েছে, আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করব। সময় আমাদের কম, আসুন আমরা সকলকে নির্বাচনমুখী করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।